বলছি যে পরপর দুবার ইলেকশনে হেরে একবার কেন আমি বুঝতে পারলাম যে সবাই হারলাম, ইন্দিরা গান্ধীও হারলেন, সেবারে হেরে যাওয়াটা না হয় বুঝি যে সারা ভারতবর্ষে একটা হাওয়া ছিল, কিন্তু দ্বিতীয়বার হারাটা আমি ঠিক অ্যাকসেপ্ট করতে পারি। কিন্তু সেটা বোধহয় ভগবান কোথায় জানতেন মনে মনে যে আমার মনে একটা ক্ষোভ আছে যে আমি বোধহয় কোনোদিন ডাইরেক্টলি ইলেক্টেড হতে পারলাম না। 5 বার রাজ্যসভায় আসলাম, কিন্তু তারপর 2 বার পরপর ইলেক্টেড হয়ে একটা শক্ত আসন থেকেই আমার সেই ভাবনাটা কেটে গেছে যে না, আমাকে পছন্দ করে। খুব উৎসাহ করে প্রকাশ না করলেও কিন্তু ঠিক প্রয়োজনের সময়ে আমাকে পছন্দ করে, কাজে এখন আর ওই ভাবনাটা নাই। দেখো, আমি ঠিক অবজেক্টিভিটি কমে যায় এটা বলবো না, কিন্তু মানুষ তো শুধু ইটপাট কাঠর নয়, তার মধ্যে একটা ইমোশন, সেন্টিমেন্টও কাজ করে, এবং সেটা তুমি মানুষের দুর্বলতা বলতে পারো। এবং আমি প্রথমেই বলে রাখি, আমি কিন্তু হিস্টোরিয়ান নই, আমি ইতিহাস লিখি না। আমি যখন আমার মেমোয়ার্স লিখি তখন ঐতিহাসিকের যে নৈর্বিক্যতা সেটা আমার মধ্যে ঠিক থাকে না। আমি ঘটনাটা যেভাবে দেখেছি আমার চোখ দিয়ে, আমি যেভাবে বিশ্লেষণ করেছি, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটাই কারেক্ট পার্সপেক্টিভ, আমি লিখেছি, কিন্তু খুব বেশি ইলাবোরেট করি। যেমন একটা যেটা তুমি ধরেছিলে, আমাকে বলেছিলে, সেটা কিন্তু আমার সমালোচকরা খুব বেশি লক্ষ্য করেননি, যে আমি ইন্দিরা গান্ধী ঠিক নিহত হওয়ার পরের দিন 31 অক্টোবর 1984 এমসে যে ঘটনাগুলো ঘটছে, যেটা আলেকজান্ডার তার বইয়ের মধ্যে খুব পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন, সেখানে সবারই রোল, বিশেষ করে অরুণ নেহেরু এবং আরো অনেক কংগ্রেস নেতার রোল। আমি কিন্তু একটা লাইনে শেষ জায়গায় লিখে দিলাম ওই চ্যাপ্টারে, যে ইট ইজ ফর দ্য হিস্টোরিয়ানস and researchers to find out what were the principal reasons of degradation to such level of a 100-year-old party, that is civil servant, who has lost his power with the death of Prime Minister, and a Congress MP who is not even a member of the AICC and has no place in the Congress hierarchy, could decide the successor of the Prime Minister in the Congress party. I have left it to the future historians. I have not ignored the fact. Similarly, on emergency, I have written in my own book. It would have been surely, I have quoted Tajuddin. Incident happened. Tajuddin was then finance minister of Bangladesh. It was between 25th June and 15th August. Mujibur Rahman was still then alive. He was not assassinated. That happened on 15th August in that year. ওই বছরের 15 আগস্ট হলো, এমার্জেন্সি হলো 25শে জুন, কাজে মাঝখানে জুলাই এবং আগস্টের 15 দিন গ্যাপ। তাজউদ্দিন তখন বাংলাদেশের ফিনান্স মিনিস্টার। উনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে ফিরে দিল্লিতে একদিন হল্ট করলেন। আই হোস্টেড এ লাঞ্চ ফর হিম, এবং সেই সময় উনি আমাকে বললেন যে একটু ভুল হয়ে গেল। এলাহাবাদ হাইকোর্ট এই জাজমেন্টের পর মিসেস গান্ধীর উচিত ছিল পদত্যাগ করা। উনি পদত্যাগ করলে দেশের মানুষ ওকে বলতেন যে তুমি থাকো, তুমি আপিল করো, সুপ্রিম কোর্টে যাও। আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে, আমি সেটা লিখেছি, এবং লিখে আমি সেখানটাতে মন্তব্য করেছি যে পারহ্যাপস তাজউদ্দিন ইজ কারেক্ট। তবে এটা ঠিক যে আমি
অনেক ডিটেলসে যায়নি তার কারণ আমি ব্যাখ্যা করলাম যে এই পাংটিলিয়ান্স কুটিনীতি এবং বিশেষ করে ক্যাবিনেটের সিদ্ধান্ত, যদিও সেদিন আমি তখন মিনিস্টার অফ স্টেট, নর্মালি ক্যাবিনেট মিটিং এ আমি থাকতাম না, কিন্তু আই ওয়াজ স্পেশাল ইনভাইটি। কিন্তু যেহেতু সেদিনে আমার এবং দেবীবাবুর দুজনেরই রাজ্যসভার ইলেকশন পরের দিন 26শে জুন, আমাদের দুজনেই আমরা একসঙ্গে ইলেক্টেড হয়েছিলাম, সেকেন্ড টার্মের ইলেকশন আমাদের, আমরা দুজনেই পশ্চিমবাংলার বিধানসভার ভবনে ছিলাম। তার পরের দিন সকালটায় সিদ্ধার্থবাবু ছিলেন দিল্লিতে, উনি ফিরে এসে আমরা টেলিফোনে খবর পেয়েছিলাম প্রাইম মিনিস্টারের অফিস থেকে, সিদ্ধার্থবাবুর কাছ থেকে ডিটেলটা জানলাম। কাজেই আমি ডিটেল লিখিনি ঠিকই, কিন্তু আই হ্যাভ গিভেন দিস সার্টিফিকেট যে ইজিপ্ট ছেড়ে যাওয়ার পর নাসের যখন পদত্যাগ করলো, তখন হোল ইজিপ্ট ওয়াজ in upsurge, and they made an appeal, rather forced Nasser to take back his resignation, and Nasser continued. উনি বললেন ঠিক এইরকম পলিটিক্যাল অ্যাসেসমেন্ট আমাদের নিশ্চয়ই ভুল হয়েছিল। আমি যখন প্রথম প্রেসিডেন্ট হলাম, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, আমার দিল্লিতে, আপনাদের আমি বক্তৃতাতেও বলেছি, আমি 69 সালে জুলাই মাসে দিল্লি গেলাম। তার আগে টুরিস্ট হিসেবেও দিল্লি যাই। আমার দিল্লি যাওয়া সংসদের মেম্বার হিসেবে রাজ্যসভার শপথ নিতে, এবং পরবর্তীকালে আজ পর্যন্ত আমি ওই রাষ্ট্রপতি ভবনের রাইসিনা হিলসে 2 স্কোয়ার কিলোমিটারের মধ্যে আমার বাড়ি, আমার জীবন, আমার কর্মক্ষেত্র, অফিস সব। কিন্তু রাষ্ট্রপতি ভবন সম্পর্কে আমার কোনো ধারণা ছিল। রাষ্ট্রপতি ভবনের সঙ্গে আমার পরিচয় ছিল মন্ত্রী হিসাবে, যখন ফিনান্স মিনিস্টার ছিলাম। বাজেট পেশের দিক সকালবেলায় রাষ্ট্রপতির কাছে গিয়ে বাজেট এক্সপ্লেন করে তার সইটা নিতে হতো, কারণ ওটা মানি বিল ইন্ট্রোডাকশনের জন্য রাষ্ট্রপতির অনুমতি দরকার। কাগজপত্রে চিঠিপত্র লিখে অনুমতি নেওয়া যায় না, বাজেটে সিক্রেসি রাখতে হবে, এই একটা। আর 6-7 বার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছি, রাষ্ট্রপতি ভবনের অশোকা হলে তখন শপথ হতো। এইটুকু মাত্র পরিচয়। রাষ্ট্রপতি ভবনের জীবন যাত্রা, সেখানকার কিভাবে মানুষ থাকে, সেখানে কি হয়, হঠাৎ যে আদার আসপেক্ট, এগুলো সম্পর্কে কোনো জ্ঞানগম্যি কিছু ছিল না। যখন গেলাম তখন দেখলাম যে সেখানে একটা বিরাট ব্যাপার। প্রথমত আমি আবিষ্কার করলাম, আমি খোঁজ খবর নিয়ে দেখলাম আরো অশোকা হলে কেন হয়। কেননা আমি পুরনো বইয়ে দেখছি ভাইসরয় এই বাড়িটা তৈরি হয়, শুরু হয় আপনার 1914 সালে, আগে 11 সালে ক্যাপিটাল ট্রান্সফার হলো, কলকাতা থেকে দিল্লি দরবার হলো, তারপর ঠিক হলো দিল্লিতে নতুন ক্যাপিটাল তৈরি হবে। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের জন্য কাজটা পিছিয়ে গেল। 1919-এর পর শুরু হয়, 1931-এ শেষ হয়। এই 12 বছরে ওরা, যেটাকে লুটিয়েন্স দিল্লি বলে, আরেকজন আর্কিটেকচার ছিলেন, তার নামটা মনে পড়ছে না, এই দুজন মিলে ওরা মূলত তৈরি করলেন নর্থ ব্লক, সাউথ ব্লক, সেক্রেটারিয়েট, গভর্নর জেনারেলের বাড়ি, আর লোকসভা, মানে পার্লামেন্ট ব্লক। এই বিল্ডিং গুলো, বাকিগুলো সব হাট ছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য। এখনো কিছু কিছু রয়েছে, ভেঙে অন্যান্য বাড়ি হয়েছে দেশ স্বাধীন হওয়ার পর। রাষ্ট্রপতি ভবনে আমি গিয়ে দেখলাম যে রেকর্ডগুলো, বিশেষ করে লাইব্রেরির অবস্থা খুবই খারাপ, প্রচুর বই, কিন্তু ডিজিটাইজেশন করা হয়েছে কিছু কিছু, সবটা হয়নি। আর প্রত্যেক দিনই রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট কিছু না কিছু বই পাই ন্যাশনাল লাইব্রেরি, সেইগুলোর ঠিক প্রপার মেনটেনেন্স হয় না। তাই লাইব্রেরিটাকে ঠিক করলাম প্রথমে। সেটা করার পরে তখন দেখা গেল যে একটা মাত্র বই বেরিয়েছে রাষ্ট্রপতি ভবনের ওপরে সম্প্রতিকালে, একটা বার্ডস আই ভিউ দেওয়া হয়েছে। তখন আমি ঠিক করলাম যে ডিটেল তার আর্ট ক্রাফট
রাষ্ট্রপতি ভবনে যে ঘরগুলো আছে তার মধ্যে যেগুলো ঐতিহাসিক ঘর, যেমন আপনি যদি হোয়াইট হাউসে যান, ওদের ফরেন মিনিস্ট্রির অফিসটাতে যান, আপনি দেখবেন টরেন্টো হল, এখানে টরেন্টো সিটি সাইন হয়েছে। লোকার্নো হল, লোকার্নো সিটি তৈরি হয়েছে। আমেরিকাতে আমি দেখেছিলাম সেক্রেটারি অফ স্টেটের অফিসে একটা টেবিল চেয়ার, ওখানে একটা খুব পুরোনো আমলের দোয়াত আর একটা ফেল্ট পেন রাখা আছে, যে ওই কলমটা নিয়ে ওই দোয়াত থেকে কালি নিয়ে জেফারসন এবং আরো কয়েকজন আমেরিকার কনস্টিটিউশন মেকার তারা কনস্টিটিউশনে সই করছে। আমি বললাম ঘরগুলোকে প্রিজার্ভ করা যায় কিনা। কোন ঘরে গান্ধী বসেছে, আরবিন্দের সঙ্গে দেখা করতে কার্পেট ছিল, শোভা টোভা সরিয়ে দিয়ে গদি পেতে দেওয়া হয়েছিল। রাজগোপালাচারী গভর্নর জেনারেল হিসেবে তখনও গান্ধীজি বেঁচে, গান্ধীজিকে উনি রিসিভ করেছিলেন কোন ঘরটা, কোন জায়গাটা, এইগুলো নিয়ে একটা ছোট 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 হিস্ট্রি। তেমনি রাষ্ট্রপতি ভবনে বিরাট কিচেন, হিউজ কিচেন একটা, প্রত্যেক দিন কয়েকশো লোক খায়। রাষ্ট্রপতি ভবনের এস্টেটে 7,000-এর মতো লোক বাস করে উইদিন দ্যাট কম্পাউন্ড। তাদের কোয়ার্টার্স, তাদের লিভলিহুড। রাষ্ট্রপতি ভবনে যারা খাবার সার্ভ করে, ব্যাঙ্কোয়েট হল, রাষ্ট্রপতি ভবনের প্রেসিডেন্টস বডিগার্ডস, তার ইতিহাস, ঘোড়া সম্পর্কে আমার খুব ইন্টারেস্ট ছিল। আমার দিদিকে ঠাট্টা করে বলেছিলাম, আমি তখন এমপি, যে বা ইয়েটাতে সাউথ অ্যাভিনিউয়ের যে ফ্ল্যাটটাতে থাকতাম সেটা ঠিক রাষ্ট্রপতি ভবনের স্টেবলের পিছন দিকে, সামনের দিকে। সকালবেলায় দেখতাম ঘোড়াগুলোকে নিয়ে যাচ্ছে, বারান্দায় চা খেতে খেতে দিদির সঙ্গে গল্প করে বলেছিলাম যে দিদি, রাষ্ট্রপতির ঘোড়া হওয়াটা খুব আরামের ব্যাপার, দেখছো কত যত্ন আত্মি করে ওরা, তাহলে ঘোড়া কেন হবি, রাষ্ট্রপতি হবি একদিন। সেটাই এগুলোর ইতিহাস পড়তে পড়তে দেখলাম ভেরি ইন্টারেস্টিং। প্রেসিডেন্ট বডিগার্ড, এই যে ভেরি ইমপ্রেসিভ। এটা সূত্রপাত হয় বেনারসের যুদ্ধে শহীদ সিংকে হারিয়ে যখন ওয়ারেন হেস্টিংস, উনি পরবর্তীকালে গভর্নর জেনারেল হলেন, এবং প্রথম স্ট্রাকচার্ড অ্যাডমিনিস্ট্রেশন ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে হলো 1774। কলকাতার ফোর্ট উইলিয়ামের গভর্নমেন্টটাকে বলা হলো এইটা হবে গভর্নর জেনারেলস অফিস, কলকাতা হবে গভর্নর at Fort William will be the Governor General of India, আর গভর্নর at Fort St. Andrews, মাদ্রাসে, আর গভর্নর at বম্বে, এরা হবে গভর্নর, আর গভর্নর জেনারেল হবে লর্ড ওয়ারেন হেস্টিংস, কলকাতায়, লোকেটেড at Fort William। ফোর্ট উইলিয়াম নাম যেমন আমরা রাইটার্স বিল্ডিং বলি, 1774। তো ওয়ারেন হেস্টিংস ঘোড়া নিয়ে দিয়েছে বেনারসের রাজার কাছ থেকে চেয়ে। তারপরে কলকাতার আবহাওয়ায় সেই ঘোড়াগুলো ঠিক ভালো হলো না, তখন খুব সে একটু উদ্বিগ্ন হলো যে কি করা যায়। তখন ওকে একজন বললো যে ওরা সব বেনারসের ঘোড়া, ওই অঞ্চলে কোথাও ওদের ইয়ার করার, দেখাশোনা করার ব্যবস্থা করে। দেরাদুনে একটা বিরাট জমি নেওয়া হলো, বুঝেছেন, এখনো আছে সেটা। আমি সেখানে একটা প্রেসিডেন্টের একটা থার্ড হাউস করেছি, ফোর্থ হাউস। প্রেসিডেন্টের দিল্লিতে একটা বাড়ি, হায়দ্রাবাদে একটা বাড়ি, সিমলায় একটা বাড়ি, বড় বাড়িটা দিয়ে দেওয়া হয়েছে ওটা ওই আপনার ন্যাশনাল স্টাডিজের জন্য। আর ছোট বাড়ি যেটা আছে সেটা এখন থাকে, সেটা ওই একটা হান্টিং লজ ছিল, এখন সেটাকে ভাইসরিগাল হাউস, গভর্নর প্রেসিডেন্ট হাউস করা হয়েছে। আর দেরাদুনেও একটা করা হয়েছে, কিন্তু দেরাদুনের বাড়িটা মূলত ঘোড়াদের রক্ষণাবেক্ষণ, এখনো সেখানেই ঘোড়া ইয়ে হয়, মেনটেন হয়। তো এইসব ইতিহাসগুলো ছড়ানো ছিটানো ইতিহাস আমি লিখেছি 22 ফলিওতে বেরিয়েছে, এখন ডকুমেন্ট। পরবর্তীকালে যিনি আসবেন প্রেসিডেন্ট, তিনি রিভাইজ করবেন, হিস্টোরিয়ানস, রিসার্চার্স, দে উইল ডেভেলপ, এবং মিউজিয়ামটাতে যেটা করা হয়েছে, কারণ ওখানে কোনো আপনার ওপর দিকে ওঠা যায় না, নিচে নামতে হবে, এই জন্য দুটো বেসমেন্টে করা হয়েছে মিউজিয়াম। পরবর্তীকালে হয়তো বাড়ানো হবে। অনেক জিনিস প্রেসিডেন্ট পায়, বহু নষ্ট হয়ে গেছে, প্রচুর জিনিস পায় কাজেই সেইগুলোকে রাখা, ভ্যালুয়েবল জিনিস, সেগুলো বেশিরভাগই রিজার্ভ ব্যাংকের ঘরতে থাকে, কিন্তু কিছু কিছু এখন রাখা হয়েছে লোকের দেখানোর জন্যে।
এবং ওই একটা ন্যারেটিভ হিস্ট্রি, যেটা যেমন সরোজবাবু করেছিলেন পার্লামেন্টের মিউজিয়ামে, ওরকম একটা ন্যারেটিভ হিস্ট্রি স্টার্টিং ফ্রম 1774। রবার্ট ক্লাইভকে নিয়ে নিই আমি, কারণ অর্গানাইজড গভর্নমেন্ট এবং গভর্নর জেনারেল হলেন প্রথম ফরেন হিস্ট্রি। সেই জন্যই পড়ে দেখি কতটা, এখন খুব পারফেক্ট হয়েছে আমি বলবো না, কারণ এটা প্রিলিমিনারি। তারপরে